লাস্ট প্রেজেন্টেশনে উপরে একটা রিপোর্ট জমা দিবা। এটা ইকুইভ্যালেন্ট টু একটা ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট হবে। একটা জিনিস। আর স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, লাস্ট প্রেজেন্টেশনের কোশ্চেন আনসারের মাধ্যমে যদি কোনো মানে এরর বা শর্টকামিং হয়, তাহলে ওটাকে রিপোর্টে স্যার মানে ইনক্লুড করব বা ফিক্স করার চেষ্টা করব, নাকি যা দিয়েছি প্রেজেন্টেশন ওটাই এক্স্যাক্টলি রিপোর্টে দিব? ফিক্স করতে হবে। জি স্যার। কারেক্টেড ফর্মে দিতে হবে। জি স্যার। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু ছাত্রের এই অ্যাসাইনমেন্ট জমা দিতেও পারো, নাও পারো, এটা তোমাদের ব্যাপার। সেই ছাত্র গুলো অলরেডি ক্লাস টেস্টে 30 পেয়ে গেছে। আমি রোল নম্বর বলছি। রোল নম্বর 1, রোল নম্বর 2, রোল নম্বর 3, রোল নম্বর 4, রোল নম্বর 5, রোল নম্বর 8, রোল নম্বর 11, রোল নম্বর 12, রোল নম্বর 19, রোল নম্বর 23, এই যে এই ছাত্রগুলো, ছাত্র ছাত্রী কে কি আসো আমি জানি না। 30 বলতে মানে ক্লাস টেস্ট তো 20-তে হওয়ার কথা না? মানে স্যার বলছিলেন ক্লাস টেস্ট 20 না 30 না, কত পার্সেন্ট? 30%, 10% না ক্লাস টেস্ট নাকি? স্যার ক্লাস টেস্ট হচ্ছে ইটসেলফ 20%, মানে হচ্ছে 60 মার্কের উপর ক্লাস টেস্ট। আচ্ছা তাহলে 60। আচ্ছা ফুল মার্কস। আমি কিন্তু আগেই বলেছি যে ফুল মার্কস পেয়েছে। ঠিক আছে, পরিষ্কার? জি স্যার পরিষ্কার। সবাইকে বলে দিও কয়জন ছাত্র। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 জন স্টুডেন্ট অলরেডি 100% মার্কস ক্লাস টেস্টে পেয়ে গেছে। ফলে তাদের জন্য অ্যাসাইনমেন্ট জরুরি না, প্রয়োজন নাই। যদি কেউ দিতে চায় সেটা তাদের ব্যাপার, বাট জরুরি না। বাকি ছাত্ররা যদি এটাও, বাকি যে ছাত্র আছে তাদের জন্যও জরুরি না। যদি কেউ চায়, যদি মনে করে যে আমার ক্লাস টেস্ট আরেকটা দেওয়া দরকার, দ্যাট ইজ ক্লাস টেস্টের ইকুইভ্যালেন্ট হিসাবে কনসিডার করা হবে লাস্ট প্রেজেন্টেশনটা। আর রোল নম্বর 50, ইয়েস স্যার। এর জন্য দুইটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেশন এন্ড লাস্ট প্রেজেন্টেশন। পরিষ্কার হয়েছে? ওকে স্যার। স্যার আমরা যারা ওল্ড ব্যাচের আছি স্যার, আমরা তো ল্যাবের প্রেজেন্টেশন মানে ল্যাব তো আমাদের কমপ্লিট স্যার, ল্যাব তো আমরা ল্যাবে ছিলাম না। এখন আমরা কি করব স্যার? তোমাদের কিছু করার নাই, তোমাদের ক্লাস টেস্ট দিবা। এই যে ক্লাসে তোমাকে রেসপন্স করতে হবে। ক্লাস টেস্ট আমি অলরেডি তোমাদের ক্লাস টেস্ট 8টা ক্লাস টেস্ট নিয়েছি। আমি বলেছি ক্লাসে যে প্রশ্ন করা হবে এটা কিন্তু আউটকাম বেসড এডুকেশনের মূল শর্ত। ক্লাসে রেসপন্স করতে হবে। ছাত্ররা শিখবে, ছাত্ররা পড়বে, ছাত্ররা জিজ্ঞেস করবে। এটাই হচ্ছে আউটকাম। টিচার বলে পড়ে চলে গেল, এটা ইঞ্জিনিয়ারিং না। ওটা ইতিহাস হইতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, যেটা বুঝার কিছু নেই, শুধু মেমোরাইজ করলেই হয়। সেই জিনিসগুলোতে এটা সম্ভব। ইঞ্জিনিয়ারিং অলওয়েজ আউটকাম বেসড। যাই হোক, আমরা বুয়েটে
এগুলো চালু করতে পারি নাই। আমাদের বর্তমান ভিসি স্যার আমাদেরকে এই টার্ম এবং পরবর্তী টার্মের ভিতরে 100% আউটকাম বেসড এডুকেশন চালু করতে বলেছেন। সেই হিসাবে ইনফ্যাক্ট আমি এই সময় না, আমি আসলে শুরু করেছি 14 সাল থেকে। আমি 14 সাল থেকে আউটকাম বেসড এডুকেশন সিস্টেমে পড়াই। আমার ডিপার্টমেন্টে আউটকাম বেসড এডুকেশন সিস্টেমের বই লেখা, ক্লাস নোট লেখা, নোট তৈরি করা, হার্ড কপি দেওয়া, এটা কিন্তু আউটকাম বেসড এডুকেশনের পার্ট। সেইটা ফুলফিল করার জন্য আমি কিন্তু 2014 সালে আমার 443 সাবজেক্টের ও 447 সাবজেক্টের এই টোটাল বই লিখে এবং ক্লাস শিডিউল, এটা কিন্তু আমি কালকে জমা দেই নাই বা এই টাইমে জমা দেই নাই। আমি অনেকদিন ট্রেনিং এ ছিলাম, এটা মালয়েশিয়ায় ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, সাউথ কোরিয়ায় ছিলাম এই 11-12 সালে। সেখান থেকে আউটকাম বেসড এডুকেশনের ট্রেনিং আমি নিয়ে আসছি কিভাবে করতে হয়। এটা আমার পার্সোনাল ইতে ছিল। তো যাই হোক, তখন থেকে আমি বুঝতে পেরেছি যে ইঞ্জিনিয়ারিং আমরা পিছিয়ে আছি। সেই পিছিয়ে থাকাটা যদি মেকআপ করতে হয় তাহলে আসলে পড়ানোর স্টাইলে চেঞ্জ করতে হবে, কোর্স কন্টেন্টে চেঞ্জ করতে হবে এবং ডিজাইন বেসড এডুকেশন দিতে হবে, আউটকাম বেসড এডুকেশন দিতে হবে। এই জন্যই আরো তোমরা জানো আমাদের ডিপার্টমেন্টের প্রাক্তন হেড, এখন পৃথিবীর নামকরা একটা বিশ্ববিদ্যালয়ের ডিন, উনি আমাদেরই ডিপার্টমেন্টের হেড ছিলেন, প্রফেসর আব্দুল হাসিব। উনি ইউনিভার্সিটি মালয়া, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এখন 59, সেই মালয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ডিন এবং ওনার রিপ্লেসমেন্ট নাই। দীর্ঘদিন যাবৎ দিন উনি পালন করে যাচ্ছেন। এখন মালয়েশিয়ানদের ভিতর থেকে রিপ্লেসমেন্ট এখনো হয় নাই। যাই হোক, সেই স্যারের, আমি যতবার মালয়েশিয়ায় গেছি হোটেলে না থেকে আমি স্যারের বাসায় থাকি। সেখান থেকেই স্যারই আমাকে শিখিয়েছেন কিভাবে আরো প্র্যাকটিক্যালি কিভাবে করা যায়, কিভাবে নোট তৈরি করতে হয়, কিভাবে ডেলিভারি দিতে হয়, এগুলো স্যারই আমাকে শিখিয়েছেন। আসলে স্যাররা ছাড়া আমরা শিখবো কোথেকে বলো? আমরা তো আকাশ থেকে পড়ে শিখবো না, কেউ না কেউ শিখিয়েছে। তো আমি ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যথেষ্ট হেল্প করেছে, কাছে রেখে রান্না করে খাওয়াইছে। হোটেলে থাকতেও হয় নাই, হোটেলে খাইতেও হয় নাই, এইরকম একজন শিক্ষক উনি। যাই হোক, তো সেখান থেকেই আমি শুরু করেছি, কিন্তু আনফরচুনেট তোমরা এখন নিতে পারছো না, নিতে চাচ্ছ না, যেটাই হোক, হয় নিতে পারছো না, নাই নিতে চাচ্ছ না, কোন একটা হবে আর কি। এখন কি জন্য কি হচ্ছে তা আমার জানা নাই। তো ওই জন্যই আমি তোমাদের যাদের পড়াবো তারা যদি রাজি না হয় তাহলে তো আসলে পড়ানো যাবে না। তোমরা বলেছিলে যে স্যার আমরা পারছি না, ঠিক আছে, না পারলে তার কিছু করার নাই। আমিও সারেন্ডার করেছি। তোমরা বলেছিলে স্যার আপনি পড়িয়ে যান, টেস্ট যেভাবে নেন, প্রশ্ন যেভাবে করবেন সেভাবে ওইটাই ক্লাস টেস্ট হবে। ঠিক আছে, আমি করে গেছি, পড়িয়ে গেছি, প্রশ্ন জিজ্ঞেস করেছি, 1 থেকে 20-এর ভিতরে প্রশ্ন করেছ, 20-এর পরে কোনো ছাত্রের অলমোস্ট প্রশ্ন নাই, প্রশ্ন করো নাই বললেই চলে। এই জন্য তোমরা পিছিয়ে পড়েছো, তোমাদের জন্য জরুরি ক্লাসে ওই অ্যাসাইনমেন্ট দিবা, সেখান থেকে যতটুকু মেকআপ হলো হলো। আর 2টা সাইকোলজি নিয়েছি, সেটা ওখান থেকে মেকআপ করতে হবে। ঠিক আছে, আমরা শুরু করি আর কি। Recording in progress. বলো স্যার বলো বলো। স্যার আমাদের স্যার যারা বাকি এই 10 জন বাদে স্যার বাকিদের ক্লাস পারফরমেন্সের মার্কসটা কি স্যার জানিয়ে দেওয়া হবে? ক্লাস পারফরমেন্সের মার্ক জানানো হবে না, ক্লাস পারফরমেন্সের মার্ক জানানো আর হবে না। মানে স্যার হচ্ছে স্যার যেহেতু তোমরা ফুল মার্কস পাও নাই, এখন লাস্টের টেস্টের নম্বর সাধারণত বলি না, আচ্ছা স্যার, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আর এমনি তো
এমনি তো দুইটা টেস্ট যেটা নিয়েছি সেই টেস্টের নম্বর তো ওদের বলে দিয়েছি না? জি স্যার, এটা নাম্বার বলে দিয়েছেন স্যার। হ্যাঁ, আর লাস্টেরটা বলা হয় না, কি জন্য বলি না? অনেক ছাত্র 1 নম্বরের জন্য পাস হচ্ছে না। তো থেকে দিব আমি? খাতা যখন মডারেশন হয়ে চলে আসে সেখানে কোনো রকম চেঞ্জ করার সুযোগ থাকে না। সেকশন এ সেকশন বি এর নম্বর যখন চলে আসলো তখন দেখি যে একটা ছাত্র 1 নম্বরের জন্য পাস করছে না। আমি নম্বরটা দিব থেকে বলো? আমি যদি সব পাবলিশ করে ফেলি, দেওয়ার তো সুযোগ থাকে না। এই জন্য লাস্ট ক্লাস টেস্টের নম্বরটা বলা হয় না। আর যারা 100% পেয়েছে তারা ফেল করবে না, এটা আমাদের আশাবাদ বা এটা আমাদের অভিজ্ঞতা, যে কারণে ছাত্ররা কখনো ফেল করে না। এই জন্য তাদেরটা জানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন আমরা শুরু করি আমাদের থিওরি ক্লাস। আমরা এখন পড়ব ক্লাসিফিকেশন অফ টুল স্পিড। টুল স্পিডের ক্লাসিফিকেশন বিভিন্ন ভাবে ভাগ করা যায়। Organized into groups as per functions, ফাংশন হিসেবে ভাগ করা যায়। কাস্টিং হিসেবে ভাগ করা, নানান ফর্মে ভাগ করা যায়। হ্যাঁ, তারপরে এআইএসআই ফর্মে ভাগ করা যায়, ইউএনএস ইউনিফাইড নাম্বারিং সিস্টেম ভাগ করা যায়, জাপানি সিস্টেম ভাগ করা যায়, জিন জার্মানি সিস্টেম ভাগ করা যায়, বিএসএস ব্রিটিশ স্ট্যান্ডার্ড এই হিসেবে ভাগ করা যায়। বিভিন্ন ভাবে ভাগ করা যায়। তা আমরা সাধারণত বেশিরভাগ মানুষই দেখা যায় যে এএসটিএম এআইএসআই এটাকে ফলো করে। এই জন্য আমরা এখানে এআইএসআই এর গাইডলাইন অনুযায়ী স্টিলকে কত ভাগে ভাগ করা যায় সেটা আমরা নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ টুল স্টিল হচ্ছে প্রথম গ্রুপ, যেটা তার ডেজিগনেশন হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে কোন টুল স্টিল যদি সিগনিফাই করা হয়, ইন্ডিকেট করা হয়, সাথে সাথে তোমরা বুঝে নিবা এই টুল স্টিলটা হার্ডেনিং করতে হইলে ওয়াটার কোয়েল ছাড়া হয় না। তার মানে এখান থেকে আরেকটা ইন্ডিকেশন তোমাদের মেটালার্জিস্ট হিসাবে, মেটেরিয়াল সায়েন্টিস্ট হিসাবে তুমি আরেকটা ইন্ডিকেশন পেয়ে গেছো যে এটা অবশ্যই অবশ্যই এর ভিতরে অ্যালয় পার্সেন্টেজ নেই অথবা কম। কারণ ওয়াটার কোয়েন্স ইজ ভেরি ড্রাস্টিক কোয়েন্স, আমরা হার্ডেনাবিলিটি পড়ে এসেছি, ভেরি ড্রাস্টিক কোয়েন্স। তাহলে যে স্টিলটাকে ড্রাস্টিক কোয়েন্স করে হার্ডেনিং করতে হয় সেটা অবশ্যই অবশ্যই তার ভিতরে অ্যালয় পার্সেন্টেজ কম আছে, এটা একটা ইন্ডিকেশন। এরপরে কোল্ড ওয়ার্কিং আরেকটা গ্রুপ। কোল্ড ওয়ার্কিং এর গ্রুপের ভিতরে তিনটা, ও গ্রুপ, এ গ্রুপ, ডি গ্রুপ। ও গ্রুপ হচ্ছে অয়েল হার্ডেনিং, বুঝতেই পারতেছো। ওয়াটার কোয়েন্স করলে হার্ডেনিং হয় না, আবার অয়েল কোয়েন্স করলে হার্ডেনিং হয়ে যায়। তাহলে বোঝাই যাচ্ছে ডাব্লিউর চেয়ে ও গ্রুপের ভিতরে কি আছে পার্থক্য, অ্যালয়ের পার্সেন্টেজ কিছুটা আছে, যেটা হার্ডেনাবিলিটিকে বাড়িয়ে দিয়েছে, যার কারণে সে অয়েলের ভিতরে কোয়েন্স করলেও হার্ডেনিং তার হয়ে যায়। এর চেয়ে আরেকটা ভালো গ্রুপ আছে, এ গ্রুপ, কোল্ড ওয়ার্কিং। এগুলো কোল্ড ওয়ার্কিং এর জন্য ব্যবহার করা হবে এই টুলটা। এয়ার হার্ডেনিং, তার মানে কি, এয়ার হার্ডেনিং মানে অয়েল হার্ডেনিং এর চেয়েও বেটার, তার মানে আরো অ্যালয় বেশি আছে, এই জন্য এটা মিডিয়াম অ্যালয়। এরপর আসছে ডি গ্রুপ। ডি গ্রুপ হচ্ছে হাই কার্বন, হাই অ্যালয়, ডি গ্রুপ আরো বেটার। পরে আসছে শক রেজিস্টিং গ্রুপ। কিছু কিছু জায়গায় আছে ভাইব্রেশন হবে, সেই সমস্ত জায়গায় ভাইব্রেশনের শক হয়, সেই শকটা তাকে অ্যাবজর্ব করতে হয়। তাহলে যে টুল স্টিলটা আমি ব্যবহার করব ওই টুল স্টিলটা অবশ্যই অবশ্যই
এই ভাইব্রেশন এবং শক সহ্য করতে হবে। মেটালে ড্রিল করবা, চিন্তা করো কিরকম ভাইব্রেশন, কিরকম শক, কিরকম টুইস্টিং, কিরকম সাইক্লিক লোডিং। সেই ক্ষেত্রে এই শক রেজিস্টিং এস গ্রুপ ব্যবহার করা হবে। হাই স্পিডের দুইটা গ্রুপ আছে, একটা টাংস্টেন বেস গ্রুপ আর একটা মলিবডেনাম গ্রুপ। হাই স্পিড মানে এমন একটা স্টিল গ্রুপ যে স্টিল গ্রুপের স্টিল দিয়ে যত খুশি হাই স্পিডে তুমি কাটতে পারবে, রেড হিটেড হয়ে যাবে সে, বাট তার কাটিং পাওয়ার কমবে না। দ্যাট ইজ হাই স্পিড গ্রুপ। এটা টাংস্টেন বেস হতে পারে, মলিবডেনাম বেস হতে পারে। যদি টাংস্টেন বেস হয় টি দিয়ে, মলিবডেনাম বেস হয় এম দিয়ে। এরপরে আসতেছে হট ওয়ার্কিং গ্রুপ, ফোর্জিং করবা, ডাইকাস্টিং করবা, এই ধরনের কাজে ব্যবহার করার জন্য এই ডেজিগনেশনের টুল স্টিল ব্যবহার করা হয়। সেটা তোমার H1, H20, এই H1 থেকে 19, H20 থেকে 39, 40 থেকে 59, মলিবডেনাম বেস, টাংস্টেন বেস, ক্রোমিয়াম বেস, এগুলো হতে পারে। এখন বলতে পারো যে স্যার এখানে H1 থেকে 19 এরকম হলো কেন? এই যে ক্রোমিয়াম বেস, আসলে প্যাটেন্টেড, এগুলো যে যা নাম দিয়েছে সেই নামে এখানে আছে। প্যাটেন্ট যখন দেওয়া হয়, এইচ গ্রুপের H1 দেওয়া হয়ে গেছে, কেউ যদি H1 গ্রুপের কোনো একটা আরেকটা নতুন স্টিল বানিয়ে ফেলে সেইটা, এবং যদি ক্রোমিয়াম বেজের হয়ে যায়, তাহলে সেটাকে দেওয়া হয়েছে H2, H3, H4, এইভাবে H19। তারপরে টাংস্টেনের জন্য 20 থেকে 39 পর্যন্ত, এবং মলিবডেনাম বেজের জন্য 40 থেকে 59 পর্যন্ত। যে যেভাবে প্যাটেন্ট করেছে সেভাবে এখানে রাখা। এরপর আছে প্লাস্টিক মোল্ড, প্লাস্টিকের মোল্ড বানানোর জন্য স্টিল, তারপরে স্পেশাল গ্রুপের স্টিল, লো অ্যালয়। হ্যাঁ, এইভাবে আমাদের নাম দেখলেই কিন্তু বুঝে ফেলতে হবে ডাব্লিউ গ্রুপ বলতে কি বুঝো, ও গ্রুপ কি, এ গ্রুপ কি, ডি গ্রুপ কি, এস গ্রুপ কি, টি গ্রুপ কি, এম গ্রুপ কি, এগুলো তোমার জানতে হবে। এটা তোমারে কিছু কিছু জায়গায় মেমোরাইজ করতে হবে। আগেই বলেছি ডব্লিউ গ্রেড বলে ফেলেছি, প্লেন কার্বন স্টিল। ডব্লিউ মিনস ইট নিডস ওয়াটার কোয়েন্স, এগুলো সব কিন্তু বলে ফেলেছি, সব বলা শেষ। তারপরে এটার এটা আরেকটা আসতেছে সি গ্রুপ, সরি, এটার শক রেজিস্ট্যান্স গ্রুপ 0.7 থেকে 0.6 থেকে 0.75 কার্বন শক রেজিস্ট্যান্স, ইউজ ফর মেশিনিং পার্টস, চিজেল, সেট স্ক্রুজ, এইগুলো। দেখো কার্বন পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায় তাহলে সে কিন্তু আর শক নিতে পারে না, কারণ ব্রিটেল হয়ে যায়, সিমেন্টাইট বেশি হয়ে যায়। হ্যাঁ, ব্রিটেল হয়ে যায়, এই জন্য এটা শক রেজিস্ট্যান্স গ্রুপের ভিতরে পড়বে না। এটা জাস্ট ফোর্জিং ডায়ের জন্য ব্যবহার করা হবে, হ্যামারিং এর জন্য ব্যবহার করা হয়। এইভাবে বিভিন্ন রকমের এই কার্বন পার্সেন্টেজ এর উপর ডিপেন্ড করে ওয়াটার ডাব্লিউ গ্রেডের বিভিন্ন রকমের হইতে পারে। আর তাদের দেখো পার্সেন্টেজ অফ কার্বনের উপর নির্ভর করেই তাদের অ্যাপ্লিকেশন গুলো। দেখো 1.1 থেকে 1.3% কার্বন, এটা ফাইলের জন্য ব্যবহার করা হচ্ছে, দেখছো? স্মল ড্রিলের জন্য, বড় ড্রিল না, বড় ড্রিল ভেঙে যাবে। লেদ টুলের জন্য, লেদ মেশিনের টুলটা কিন্তু খুবই ছোট, রেজার ব্লেড খুবই ছোট, বড় কোনো কম্পোনেন্ট ব্যবহার করা হবে না। বড় কম্পোনেন্টের ভাইব্রেশনের ইফেক্টটা লিভার আর্মের যে রুল, সেই অনুযায়ী টুল যদি বড় হয়ে যায়, যেখানে ড্রিলিং হয়, যেখানে কাটিং হয়, এটা যদি বড় হয়, তাহলে দূরে ক্যান্টিলিভার বিম টাইপের অ্যাকশন হয়ে এই টুলটাকে ভেঙে ফেলবে। এই জন্য সাধারণত বড় বড় কাজে এদেরকে ব্যবহার করা যাবে না। ছোট ছোট ফাইল, দেখো মাইল্ড, আমরা ফাইল দিয়ে নিজেরা হাতে ধরে বসি, ফাইলিং হচ্ছে। স্মল ড্রিল, লেদের টুল একেবারেই ছোট, একটা পয়সার মতো, একটা কয়েনের মতো। রেজার ব্লেড তো দেখছো কত ছোট ছোট। এইরকম তোমার বিভিন্ন মেটেরিয়ালের জন্য বিভিন্ন প্রপার্টি এবং তার অ্যাপ্লিকেশন ওই
মেটেরিয়ালের কম্পোজিশন থেকে বেরিয়ে চলে আসবে। কোল্ড ওয়ার গ্রেড টুল স্টিল আগে আলাপ করে ফেলেছি, ডিসকাস হয়ে গেছে। ও সিরিজ হইতে পারে, এ সিরিজ হইতে পারে, ডি সিরিজ হইতে পারে। হ্যাঁ, সেখানে ও সিরিজ কারা দেখে নাও, এখানে দেখো এই নাই, বেশি ক্রোমিয়াম নাই, সামান্য পরিমাণ আছে। হ্যাঁ, এ সিরিজে, এই ও সিরিজে, এ সিরিজে কিন্তু ক্রোমিয়াম আছে, থাকার কথা। হ্যাঁ, এখানে দেখো ক্রোমিয়াম 5% পর্যন্ত থাকে এ সিরিজে। মলিবডেনাম, ভ্যানাডিয়ামও বেড়ে গেছে, মলিবডেনামও বেড়ে গেছে। যেখানে এখানে মলিবডেনাম ছিল 0.3, ভ্যানাডিয়াম ছিল 0.2, এখানে কিন্তু এখন আমার মলিবডেনাম হয়ে গেছে 0.9 থেকে 1.4%, ভ্যানাডিয়াম হয়ে গেছে 0.15 থেকে 1.4%। এটা ট্রিমিং ডাইজের জন্য ব্যবহার করা হয়, থ্রেড রোলিং ডাইয়ের জন্য ব্যবহার করা হয়, ইনজেকশন মোল্ডিং এর জন্য ডাইয়ের জন্য ব্যবহার করা হয়। ডি সিরিজ বলছিলাম আরো অ্যালয় থাকবে, আরো বেশি অ্যালয় থাকবে, কার্বন বেশি থাকবে। এই দেখো কার্বন বেড়ে গেছে, ক্রোমিয়াম দেখো কত পার্সেন্ট হয়ে গেছে, স্টেনলেস হয়ে গেছে। এখন সে 11% ক্রোমিয়াম থাকলেই কিন্তু স্টেনলেস হয়ে যায়। তাহলে এটা এখন আমরা বলতে পারি যে ডি সিরিজের যে টুলগুলো এগুলো আসলে স্টেনলেস টাইপের, এটার করোশন হবে না, হাই টেম্পারেচার ব্যবহার করলেও করোশন হবে না, অক্সিডেশন হবে না। এই জন্যই এটা এর ভিতরে হাই পার্সেন্টেজ ক্রোমিয়াম দেওয়া হয় ডি সিরিজ। শক রেজিস্ট্যান্স গ্রুপ ক্রোমিয়াম, টাংস্টেন, সিলিকন, মলিবডেনাম, সিলিকন, ম্যাঙ্গানিজ, অ্যালয়িং। হ্যাঁ, এখানে কার্বন যেটা করা হয় একটু আগে বলেছিলাম, 2-3টা স্লাইড আগে বলেছিলাম যে কার্বন যত বাড়ানো হবে তত শক রেজিস্ট্যান্স কমে যাবে। যদি সত্যিকার অর্থে শক রেজিস্ট্যান্স বানাইতে হয় কার্বনের পার্সেন্টেজ অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল রাখতে হয়। যেহেতু 0.4 এর নিচে কার্বন রাখলে হার্ডেনাবিলিটি খুব বেশি ভালো হয় না, হার্ডেনিং অ্যাকশনটা ভালো হয় না, এই জন্য মিনিমাম কার্বন পার্সেন্টেজটাও আমাদের রাখতে হবে। সেই মিনিমাম কার্বন পার্সেন্টেজ 0.4, আর যেহেতু আমরা টুল গ্রেডের এটা স্টিল হবে সেখানে আমরা আরেকটু বাড়িয়ে 0.5 করেছি। এটাই হচ্ছে তার শক রেজিস্টিং যে টুল স্টিল। তার কেমিক্যাল কম্পোজিশন ক্রোমিয়াম থাকবে, টাংস্টেন কিছু থাকতে হবে, কারণ কার্বাইড না থাকলে আবার কাটিং অ্যাকশনটা ভালো হবে না। সিলিকন থাকতে হবে, টাফনেস বাড়িয়ে দিবে। মলিবডেনাম সেকেন্ডারি হার্ডেনিং দিবে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু এখানে কাজ আছে, এইভাবে তোমাদেরকে চিন্তা করতে হবে। কোর জায়গা থেকে বুঝতে হবে ক্রোমিয়ামের কাজ কি, ক্রোমিয়াম সলিড সলিউশন হিসেবে কি করে, ক্রোমিয়াম হার্ডেনাবিলিটিতে কি করে, সিলিকন কি করে, ক্রোমিয়াম টাফনেসের জন্য কি করে, ডাক্টিলিটির জন্য কি করে, উইয়ারের জন্য কি করে। তোকে এইভাবে জিনিসগুলো শিখতে হবে, জিনিসগুলো বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু মুখস্থ করে পার পাওয়া যাবে না। আর কিছুক্ষণ পার পাওয়া গেলেও আসলে কন্ট্রিবিউট তুমি করতে পারবে না। এবার আসো হাই স্পিড স্টিল। হাই স্পিড স্টিলের আমাদের যে ডেফিনেশন সেটা হচ্ছে যে এমন একটা টুল স্টিল যেটা দিয়ে ইচ্ছা মতো দ্রুত কাটা যায়। যত দ্রুত কাটা যায়, কাটা হয়, তত যে হিট ডিউ টু ফ্রিকশন হিট জেনারেট করে, সেই হিট কিন্তু এটা রেডিয়েট করার সুযোগ পায় না, কন্ডাক্ট করে ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। তাহলে কন্টিনিউয়াসলি এই টুলের উপরে হিট অ্যাকুমুলেট করতে থাকে, ফলে আস্তে আস্তে এটা রেড হিটেড হয়ে যায়, বাট সে কিন্তু কাটিং এর পারপাসে সারেন্ডার করে না। এই জন্য এটার নাম হচ্ছে হাই স্পিড স্টিল। রেড হিট হয়ে যায় বাট স্টিল সে তখনও কাটে। সুপিরিয়র টু আদার গ্রুপ, বুঝতেই পারতেছো যে গরম হয়ে যাবে, লাল হয়ে যাবে, তারপরেও কাটবে। অবশ্যই অবশ্যই অন্যদের তুলনায় এটা ভালো, রেজিস্ট্যান্ট হায়ার টেম্পারেচার উইদাউট লুজিং ইটস টেম্পার।
এখানে টেম্পার বলতে বোঝানো হয়েছে ওই টেম্পার আর টেম্পারিং কিন্তু এক জিনিস নয়। এখানকার টেম্পারটা বলতে বোঝানো হয়েছে যে তার রিজিডিটি, হ্যাঁ, তার স্ট্রেংথ, তার হার্ডনেস, এই জিনিসটা সে লুজ করে না, এই জন্য একে টেম্পার বলা হয়েছে। টেম্পার লুজ করে, হার্ডনেস 60-এর কাছাকাছি বা কিছু একটু বেশি হয়, অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অনেক হাই বিকজ অফ হাই কার্বাইড ফর্মিং এলিমেন্ট, টাংস্টেন, ভ্যানাডিয়াম, মলিবডেনাম। কোন জায়গায় কোবাল্ট একটু দিয়ে দেওয়া হয়, কোবাল্ট দিয়ে দেওয়া হয়, দিলেও সে আবার কার্বাইড ফর্ম করে প্রেসিপিটেট দিয়ে হেল্প করে আমাদের ক্ষয় রোধী করার জন্য, কম্পোনেন্টটাকে হেল্প করে। আর কার্বন পার্সেন্টেজ নট ভেরি হাই, 0.6%, অ্যারাউন্ড 0.7%, এরকম থাকতে পারে। এটা হচ্ছে হাই স্পিড। হাই স্পিডের আগেই বলেছি দুইটা ভ্যারাইটিস, একটা ভ্যারাইটিস হচ্ছে টি গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। টি গ্রুপ টাংস্টেন বেস, এম গ্রুপ মলিবডেনাম বেস। কিন্তু এম গ্রুপের ভিতরে যে একেবারেই টাংস্টেন থাকবে না এমন কোনো কথা না, থাকতে পারে, কিন্তু ডমিনেটিং অ্যালোয়িং এলিমেন্ট না। যেমন T1 গ্রুপ দেখো, T1 গ্রুপে কার্বন পার্সেন্টেজ 0.6 থেকে 0.8, ক্রোমিয়াম 4%, টাংস্টেন 18%, 18%। দেখো মলিবডেনাম নাই, থাকলেও কম। কিন্তু M1, 2, 3, 4, এই যে 35, M50 প্রত্যেকটার ভিতরেই দেখো মলিবডেনাম আছে, শুধু আছে না, ভেরি হাই পার্সেন্টেজ, হাই পার্সেন্টেজে মলিবডেনাম থাকে। এটা হচ্ছে মলিবডেনাম বেস, হাই স্পিড স্টিল। অন্যান্য অ্যালোয়িং এলিমেন্ট থাকে, রাখা হয় অন্য পারপাসের জন্য। ভ্যানাডিয়াম রাখা হয় সবার ভিতরেই। ভ্যানাডিয়ামের দুইটা অ্যাকশন। নাম্বার 1 অ্যাকশন মাইক্রো অ্যালোয়িং এলিমেন্ট, গ্রেনকে সে ডিফাইন করে। নাম্বার 2 হচ্ছে যে ভেরি ভেরি গুড অ্যালোয়িং এলিমেন্ট ফর সেকেন্ডারি হার্ডেনিং। যখন কাটিং হবে, কাটিং এর সময় গরমে টুল গরমে সে নরম হয়ে যাবে, এটাই আমরা এক্সপেক্ট করি। কিন্তু ভ্যানাডিয়াম সে আমার এবারে গরমে সে নরম না হয়ে সেকেন্ডারি হার্ডেনিং ইফেক্ট ইনডিউস করবে। সেকেন্ডারি হার্ডেনিং ইনডিউস করবে, সেই হার্ডেনিং এর জন্য সে ওই জায়গায় স্টেবল অবস্থায় থেকে যাবে, কোনো সমস্যা হবে না। অরিজিনাল T1 এখন অনেক সময় T1 এটাই কিন্তু অরিজিনাল হাই স্পিড টুল শুরু হয়েছিল প্রথমে। এটা এখন অনেকে M2, M1 এটা দিয়ে রিপ্লেস করতেছে। বাট এদের একটু প্রবলেম আছে যে টাংস্টেনের চেয়ে মলিবডেনাম দাম বেশি হোক আর যাই হোক, এটা বড় কথা না, কিন্তু রেড হার্ডনেস টাংস্টেন যদি বেশি থাকে তাহলে সেটা ভালো হয়, উইয়ার রেজিস্ট্যান্স ভালো হয়, টাংস্টেনের ক্ষয় রোধ করার ক্ষমতা অনেক বেশি। এরপরে আসছে হট ওয়ার্কিং। হট ওয়ার্কিং এ সবকিছুই থাকতে হবে, ক্রোমিয়াম থাকতে হবে, হট ওয়ার্কিং সফট হইতে পারবে না, টাংস্টেনও থাকতে হবে। এগুলোকে আমরা এইচ গ্রুপ বলেছি। এইভাবে অনেক রকমের টুল স্টিল বানানো যায়। এখন আমাদের চ্যালেঞ্জ, আমরা বলতে পারি যে স্যার এই টুল বাংলাদেশে, আমরা আজকে থেকে 15 বছর আগে বিদেশে একটা টুল কোম্পানি টুল বানাবে, বাংলাদেশে বিভিন্ন রকমের টুলস বানাবে, ডাই মেটেরিয়াল বানাবে, মোল্ড মেটেরিয়াল বানাবে। হ্যাঁ, এই সবগুলোর জন্য আমাদের ডিপার্টমেন্ট এসেছিল, কিন্তু আমাদের এখানে হিউজ অ্যাপ্লিকেশন, সেই জন্য এসেছিল। বিলিয়ন বিলিয়ন ডলারের এখানে বিজনেস আসে, কিন্তু আমাদের আর্থিক সামাজিক অবস্থা সবকিছু মিলায়ে তারা পিছু হতে চলে গেছে, তারা আর ফেরত আসে নাই।
যেখানে সার্ভাইভ করা যাবে না। কারণ কি, দেখো এমন কোন স্টিল ইন্ডাস্ট্রি নাই, এমন কোন সিরামিক ইন্ডাস্ট্রি নাই বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি গুলো সার্ভাইভ করার জন্য লাঠিয়াল বাহিনী পুষতে হয় না। এমন একটা সভ্য দেশ আমরা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি লাঠিয়াল বাহিনী থাকতে হয়, নাইলে ইন্ডাস্ট্রির ভিতরে বাইরের লোকজন ঢুকে এগুলোরে জিনিসপত্র সব কেড়ে কুড়ে নিয়ে চলে যাবে। এবং ওই লাঠিয়াল বাহিনী কিন্তু সিকিউরিটি ফোর্স না, সামহাও ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব, তাদের যে এই লাঠিয়াল বাহিনী তৈরি করা, তাদের টাকা দিতে হয়। ইন্ডাস্ট্রি বানাইতে গেলেই যেই একটা ইট পড়ে, এক গ্রুপ এসে বলে যে স্যার আপনি কেন ইট ফেলতেছেন, আমাদের দেন ইট ফেলতে, আমরা ইট ফেলবো। তো দাও বাবা ফেলে দাও, 5 গাড়ি ফেলে দিয়ে বলে যে এবার দেন আমারে 1.5 লাখ টাকা দেন। আরে 1.5 লাখ টাকা, 5 গাড়ি যে দাম তো বাবা 18, 5, 18 কত 90,000 টাকা। তো তুমি 1.5 লাখ টাকা স্যার আমাদের খরচ টরচ আছে না, আমাদের এই খরচ আছে সেই খরচ আছে, হ্যাঁ এইগুলো তো আমরা কোথায় পাবো টাকা। তাহলে দেখো 90,000 ইটের খরচ দিতে হচ্ছে 1,50,000। আমার একটা জমি ছিল সাভারে, তা আমি ওরকম একটু ভরাট করতে গেছি, ভরাট করে বাউন্ডারি ওয়াল দিতে গেছি, এক গ্রুপ আবার চলে আসছে এখানে, এক গ্রুপ চলে আসছে, চলে আসলে আমি সে জমি বিক্রি করে ফেলতেছি, দরকার নাই বাবা। তো এই হচ্ছে পরিস্থিতি, সব ভাগছে হচ্ছে, নাইলে সিরিয়াস একটা মানে প্রফিটেবল এবং অল্প অ্যাক্টিভিটিজ এর ভিতরে হিউজ টার্নওভার। হ্যাঁ দেখো যে আজকে আবুল খায়ের স্টিল, বিএসআরএম স্টিল, 1000 বিঘা জমির উপরে ইন্ডাস্ট্রি। একটা টুল স্টিল ফ্যাক্টরি কিন্তু 1000 বিঘার উপরে লাগবে না, 1000 বিঘা লাগবে না, 10 বিঘা জমি আনা। সেই 10 বিঘা জমি আজকে আবুল খায়ের ইলেকট্রিক আর্ক ফার্নেস মনে করো যে 85 টন, জিপিএইচ এর ইলেকট্রিক আর্ক ফার্নেস এর ক্যাপাসিটি হচ্ছে 90 টন। এই টনের ফার্নেসও লাগবে না, মাত্র 5 টনই ফার্নেস লাগবে। তাহলে ইলেকট্রিসিটি কনজাম্পশন কতটুকু এবার হিসাব করে দেখো। 5 টন করে মেল করবা তুমি, দিনের একবার মেল করলেই যথেষ্ট, আর দরকার নাই। এই 5 টন মেল করে সেইটা থেকে 5 টন টুলস বানিয়ে হিট ট্রিটমেন্ট করে বাদ দিয়ে দাও, তাহলেই দেখা যাচ্ছে যে একটা স্টিল মিলে যত টাকা আয় করতেছে তার কাছাকাছি টাকা এখান থেকে হয়ে যাওয়া সম্ভব। কারণ টুল স্টিল বিক্রি হবে 70 টাকা কেজি না, এটা বিক্রি হবে কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত। প্রোডাক্টের ধরন অনুযায়ী 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়ে যাবে এটা ফিনিশ প্রোডাক্ট। তাহলে দেখতেই পারতেছো যেখানে 70 টাকা কেজি স্টিল এর রড, সেখানে আমি 1000 টাকা কেজি এর ভ্যালু অ্যাড করে ফেললাম। ভ্যালু অ্যাড করে এখন আমি অল্প জায়গার ভিতরে হিউজ অ্যামাউন্টের টার্নওভারটা আমার হয়ে গেল। চ্যালেঞ্জ কোথায়? চ্যালেঞ্জ হচ্ছে যে আসলে অত্যন্ত কমিটেড পিপল থাকতে হবে ওই গ্রুপে, অত্যন্ত সৎ লোক থাকতে হবে। আর প্রকৃতি কি জন্য আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে একটা বিল্ডিং এর ম্যাটেরিয়ালের দিকে তাকাও। একটা বিল্ডিং যখন কলাপস করে, একটা বিল্ডিং যখন কলাপস করে তখন অনেক কারণে করতে পারে। ডিজাইন ফল্টের জন্য হতে পারে, ফাউন্ডেশনের সয়েল টেস্টের ভুল রিপোর্টের জন্য হতে পারে, রডের জন্য হতে পারে, সিমেন্টের জন্য হতে পারে, ওয়ার্কম্যানশিপের জন্য হতে পারে, মেইনটেনেন্স করা হয় না ঠিক মতো তার জন্য হতে পারে, লট সিমেন্টের জন্য হতে পারে, কনক্রিটের জন্য হতে পারে, লটস অফ রিজন। যখন একটা বিল্ডিং কলাপস করে গেল তখন সে সরাসরি চলে গেল রড সিমেন্ট আলার কাছে, বলছে আমার জন্য এটা ফেল করে নাই, আপনি প্রমাণ দেখান যে এটা সিমেন্টের জন্য ফেল করছে। সে তখন একটা টেকনিক্যাল একটা লোক নিয়ে এসে বুঝে না 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 এটা সিমেন্টের জন্য এই ধরনের ফেলিয়ার হয় না, বাস বাদ। চলে গেল রডের কাছে, চলে গেল কনক্রিট আলার কাছে, চলে গেল তোমার হচ্ছে ডিজাইনার কাছে, চলে গেল ফাউন্ডেশনের লোকের কাছে। এইভাবে যাইতে 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 সে টায়ার্ড। সে কিন্তু সেই ঘরের ভিতরে তোমাদের বলেছিলাম যে একটা বড় একটা হল রুমের ভিতরে ওয়ালে যদি একটা ফুটবল সুন্দর করে লাথি মারো, জোরে লাথি মারো, তাহলে ওয়ালে গিয়ে ধাক্কা দিবা, ঠাস করে শব্দ হবে,
ওই ওয়াল থেকে সে বাউন্স করে তার অন্য ওয়ালে গিয়ে ধাক্কা লাগবে, তারপরে ওই ওয়াল থেকে ধাক্কা খেয়ে আর এক ওয়ালে যাবে, তারপরে এই গেম কতক্ষণ চলে বলো দেখি? সারা জীবন চলে? কিছুক্ষণ পরে এই বলটা নিজে নিজেই থেমে যায়। তা আমাদের দেশেও তাই, একটা বিল্ডিং কলাপস করে, নিজে নিজেই সেই লোকটা দৌড়াইতে দৌড়াইতে সে নিজে টায়ার্ড হয়ে যায়, অথবা ওই ব্যক্তি মরে যায়। তার যারা অংশীদার আছে তারা এসে আর দেখা যায় আব্বাই পারলো না, আমরা আর কি, যাক যা হবার হয়ে গেছে, এটাই কপালে ছিল। তো বলে সে কিন্তু ওই সেই লাঠি খাওয়া বলের মতো আস্তে আস্তে নিস্তেজ হয়ে থেমে যায়। ফলে কেউ কিন্তু আসলে সত্যিকার অর্থে কেউই বিচার পায় না। কিন্তু টুল স্টিল ডিফারেন্ট। তুমি কাটতেছো, কাটতে গিয়ে ভেঙে গেছে, এখানে সিমেন্টের ব্যাপার না, এখানে ওই লেদ মেশিনের ব্যাপার না। এবং পরিষ্কার সাক্ষী দিচ্ছে টুলের ভেঙে গেছে, যেখান থেকে সে দেখা যাচ্ছে ভিতরে একটা ছোট্ট একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা ইনক্লুশন, সে পার্টিকেলটা একটা বড় কার্বাইড, ক্রিটিক্যাল কার্বাইড সাইজের ছিল, একটা বড় কার্বাইড পার্টিকেল সেখানে রয়ে গেছে। ফলে সে তো ফেল করবেই, এর সরাসরি তোমাকেই ধরবে। এই জন্য আমাদের দেশে এই ধরনের, যাতে ধরতে পারে সেই ধরনের বিজনেস কিন্তু আমাদের দেশে হয় না। যেটা পিছলিয়ে যাওয়া যায় সেই বিজনেস গুলোই আমাদের দেশে সাধারণত হয়। দেখো এটার জন্য কত ক্রিটিক্যাল কাজ করে আসতে হবে। এটার জন্য তোমার আর্গন, অক্সিজেন ডিকার্বনাইজেশন ফ্যাসিলিটিস থাকতে হবে, এওডি, তারপরে ভ্যাকুয়াম অক্সিজেন ডিকার্বনাইজেশন ভট থাকতে হবে। 18 কোটি মানুষের দেশে আমার জানা মতে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিতে ভট নাই। ভ্যাকুয়াম মেল্টিং সিস্টেম থাকতে হবে। আর আমাদের দেশে 80-90 টনের আর্ক ফার্নেস আছে, বাট একটা 1 টনের একটা ভ্যাকুয়াম আর্ক ফার্নেস নাই। ইলেকট্রোস্ল্যাগ মেল্টিং টেকনিক থাকতে হবে, আমাদের দেশে নাই। এগুলোর দাম খুব কম। একটা ইলেকট্রিক আর্ক ফার্নেস, 80-90 টন ইলেকট্রিক আর্ক ফার্নেসের টোটাল সেটআপের দাম 5,000 কোটি টাকা। এখানে কিন্তু তোমার লাগবে মাত্র 500 কোটি টাকা বা 1,000 কোটি টাকা, তার বেশি না। কিন্তু এগুলো আসতেছে না, কারণ এগুলো অ্যাপ্লিকেশন নাই। যেটা দিয়ে আমি লাভ করতে পারি সেই জিনিসগুলো আসতেছে। এই দেখো ইলেকট্রোস্ল্যাগ, তুমি যদি এয়ার মেল্টিং করো, আমাদের আজকে ইন্ডাকশন ফার্নেসের কথা বলো, ইলেকট্রিক আর্ক ফার্নেস, যে কন্ডিশনে আমরা ইলেকট্রিক আর্ক ফার্নেস যে মেল্ট করি, সেইটা যদি করা হয়, এখানে ডায়াগ্রামটা দেখে একটু বোঝার চেষ্টা করো যে ইএসআর ইলেকট্রোস্ল্যাগ মেল্টিং যদি করা হয়, রিফাইনিং যদি করা হয়, তাহলে সেই ম্যাটেরিয়ালটা স্ট্রেংথ একই কেমিক্যাল কম্পোজিশন, কিন্তু মনে করো না যে উপরে একটা কেমিক্যাল কম্পোজিশন আলাদা, নিচেরটা আলাদা, না, একই কেমিক্যাল কম্পোজিশন। এয়ার মেল্টিং করেছো, ইলেকট্রিক আর্ক ফার্নেস ওপেন এয়ারে মেল্টিং, আর ইলেকট্রিক আর্ক ফার্নেস যেটা ভ্যাকুয়ামে মেল্টিং অথবা ইলেকট্রোস্ল্যাগ ওয়েল্ডিং টেকনিকে মেল্ট করা হয়েছে, সেখানে দেখো তার স্ট্রেংথ কি পরিমাণ বেড়ে গেছে দেখো। আর তোমরা জানো একটা মেটেরিয়ালের যত স্ট্রেংথ বেড়ে যায় তত তার ফ্যাটিক লাইফও বেড়ে যায় ইন জেনারেল, যদি ডিফেক্ট না থাকে। তো এই ফ্যাসিলিটিস গুলো তোমাদের, এটা কিন্তু বইয়ের ভিতরে নাই, আমি জাস্ট তোমাদের শুধু বোঝানোর জন্য এটা নিয়ে এসেছি। এটা দেখো, এইভাবে আমাদের আগে মেল্ট করতে হবে, রিফাইন করতে হবে, করার পরে এইরকম একটা চুলার ভিতরে নিতে হবে, নিয়ে নিচে থেকে আর্গন গ্যাস দিতে হবে, দিয়ে ভাইব্রেট করতে হবে ভিগোরাস, দিয়ে এর ভিতরে বাবলিং অ্যাকশন করতে হবে, যাতে এর ভিতরে যত রকম ইনক্লুশন এটা ওটা ময়লা যা থাকে না কারণ অক্সিজেন সবগুলো যাতে সে বেরিয়ে চলে যেতে পারে। এবং এখান থেকে টান দিতে হবে, ফিউম এক্সট্রাকশন, টান দিয়ে এর ভিতর থেকে সব বের করে নিতে হবে। এটা হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। কিন্তু যত বলছিলাম, যত হাই গ্রেডের টুলে যাবা তত কিন্তু তোমাকে আরেকটু বাড়াইতে হবে, এটা ভট চলে আসবে। এই যে ভট, ওইটাকে তখন এটা ক্লোজ চেম্বারে, আমার নিজের দেখার সুযোগ হয়েছে জাপানে, এই এরকম ক্লোজ চেম্বার, জাপানে কিন্তু এতটুকু ছোট ছোট না, ওরা যে স্টেনলেস স্টিল বানায়, সুপার অস্টেনাইট স্টেনলেস স্টিল বানায়, নিকেল না দিয়ে বাতাস থেকে নাইট্রোজেন ধরে ভিতরে দেয়। এক একটা তোমার ডাইজেশনের জন্য যে চেম্বার,
দেখা যাচ্ছে 80 টন 90 টন 100 টন একবারে দিয়ে সেই চেম্বারের ভিতরে বিশাল ঘর টোটালটাই ভ্যাকুয়াম। মানে এগুলো আনবিলিভেবল টেকনোলজি আর কি। যাই হোক, এখান থেকে তোমার অক্সিজেন দেওয়া হবে, লঞ্চিং করা হবে, অপ্রয়োজনীয় যে এগুলো বার্ন আউট করে বের করা হবে, বার্ন আউট করা হবে এবং তাকে প্রয়োজনে এইভাবে টেনে নিয়ে নেওয়া হবে। এখানেও ওটাতেও অনেক জায়গায় সেই কার্বোরাইজিং এর হিট ট্রিটমেন্টের মতো অনেক ক্রিটিক্যাল টুল থাকবে, যে টুলগুলো ওই ফ্যাসিলিটিজ নট এনাফ। তখন আমার কি করতে হবে, সে শরবত বানানোর মতো লেবু আর চিনি দিয়ে শরবত বানাচ্ছি, মানে ভালো মতো মানে গুলতেছে না, ডিজলভ হচ্ছে না, তখন আমরা কি করি, এই গ্লাস থেকে ওই গ্লাসে ঢালি, এইভাবে ঢালতে থাকি। ঢাললে কি হয়, চিনির দানা গলে যায়, তাড়াতাড়ি গলে যায়। এখানে যেটা করা হয়, এই পাত্র থেকে পাম্পিং এর মাধ্যমে এই পাত্র থেকে নিয়ে ওই পাত্র, ওই পাত্র থেকে এই পাত্রে এইভাবে ঘোরানো হয়, আর এখান থেকে আর্গন গ্যাস দেওয়া হয়, এখানে ভ্যাকুয়াম পাম্প দিয়ে টেনে নেওয়া হয়, যাতে সিঙ্গেল একটা পার্টিকেল পর্যন্ত কোনো অক্সিজেন বা অন্য জাতীয় গ্যাস অথবা ইনক্লুশন পার্টিকেল তার ভিতরে লুকিয়ে না থাকতে পারে। তাকে খুঁজে খুঁজে ধরে বের করা হয়। বের করলে এখন তোমার হয়ে গেল টোটাল ইনক্লুশন ফ্রি এবং ডিজলভ গ্যাস ফ্রি এখন একটা স্টিল কেমিক্যাল কম্পোজিশন পেয়ে গেলে, এবার তুমি কাস্টিং করো, রোলিং করো, ফোর্জিং করো, হিট ট্রিটমেন্ট করো, টুল বানিয়ে ছেড়ে দাও, 100% রিলায়েবল প্রোডাক্ট হয়ে গেল। আদারওয়াইজ যদি রড থেকে কেটে কেটে টুল বানাও, এটা সম্ভব হবে না, এটা রিলায়েবল হবে না, এটা দিয়ে আসলে মার্কেট পাওয়া যাবে না, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করা সম্ভব হবে না। অত্যন্ত ভালো ফিউচার, কিন্তু আসলে আমরা পাচ্ছি না নিতে। যাই হোক, এবার আসতেছে হিট ট্রিটমেন্ট। আমরা হিট ট্রিটমেন্ট পড়ে এসেছি। হিট ট্রিটমেন্ট যে কমন 3টা স্টেপ আছে, সেই কমন 3টা স্টেপ এখানে আসবে। একটা হচ্ছে হিটিং, হোল্ডিং, তারপরে কোয়েঞ্চিং, তারপরে হচ্ছে তোমার টেম্পারিং। সব একই, কিন্তু এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে এই হিট ট্রিটমেন্ট করতে গিয়ে আমার খেয়াল রাখতে হবে রিটে নষ্ট না তাড়ানোর জন্য কি কি করা যেতে পারে, কি কি ধরনের কার্বাইড আছে থাকতে পারে, সেগুলো আগে থেকে বুঝে নিতে হবে। সেই কার্বাইড গুলোর মেল্টিং টেম্পারেচার কত সেটা আমাকে জানতে হবে। কোন কার্বাইড কি ধরনের তোমার হার্ডনেস দেয় সেটা আমাকে জানতে হবে। এগুলো অ্যাডিশনাল। আর বাকি সবগুলো যেমন আমরা বলি, দেখো তোমরা বারবার বলেছো মার্টিন সাইড, তোমরা হোয়াইট কাস্ট আয়রনের সিমেন্টাইট আছে, সেই সিমেন্টাইটকে তোমরা আবার কি করতেছো, কোয়েঞ্চ করে মার্টেনসাইট বানাচ্ছ। দেখো, অথচ মার্টেনসাইট হচ্ছে সিমেন্টাইটের হার্ডনেস অনেক বেশি। মার্টেনসাইট অনেক হোয়াইট কাস্ট আয়রনের ভিতরে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ক্রোমিয়াম, মলিবডেনাম দিয়ে দেওয়া হয়েছে, তোমরা সেটারে কি করতেছো, সেটারে নিয়ে গিয়ে আবার মার্টেনসাইট বানাচ্ছ। দেখো এখানেই রয়ে গেছে Fe M23C6, এটা ক্রোমিয়াম বেসড, হাই ক্রোমিয়াম বেসড একটা হচ্ছে কার্বাইড, যার হার্ডনেস অত্যন্ত বেশি। তাহলে তোমরা যে হিট ট্রিটমেন্ট গুলো করেছো সেখান থেকে যে ভুল কত ডিসিশন ছিল, তোমরা স্টাডি ঠিক মতো করো না, এটাই তার প্রমাণ। আসো, এটা আমাদের হিট ট্রিটমেন্টের জন্য অনেক রকমের সাইকেল, আমার অনেকবার হিট ট্রিটমেন্ট করা লাগতে পারে। এটা হচ্ছে ফোর্জিং, রোলিং, তারপর আবার নরমালাইজিং, তারপর আবার অ্যানিলিং, অ্যানিলিং, স্লো কুলিং, তারপরে মেশিনিং। এই দেখো কতগুলো, এগুলো অ্যাডিশনাল স্টেপ। টুল বানাইতে হইলে এই অ্যাডিশনাল স্টেপ করে আসতে হবে। সলিডিফিকেশন হবে, কাস্টিং হলো, তারপর ফোর্জিং করবা, ফোর্জিং এর পরে এটা নরমালাইজিং করবা, নরমালাইজিং এর পরে আবার অ্যানিলিং করবা, অ্যানিলিং এর পরে মেশিনিং করবা, মেশিনিং করার পর স্ট্রেস রিলিফ করবা, সেখান থেকে আবার হার্ডেনিং করবা। স্টেপ অফ ভিন্ন। এটা হাই কার্বন, হাই অ্যালয় কন্টেন্ট, সেনসিটিভিটি ইজ ভেরি ভেরি হাই। নরমালাইজিং এগুলো পড়ানোর কিছু নেই, শুধু নরমালাইজিং যেভাবে করে ঠিক সেইভাবেই হবে, শুধু কিছু ক্রাইটেরিয়া ডিপেন্ডিং অন কেমিক্যাল কম্পোজিশন এন্ড অ্যালয় কন্টেন্ট। আর কিছু এখানে দেখো নরমালাইজিং এর জন্য তোমার
কোন টেম্পারেচার M1 এর জন্য কত, M2 M3 সবগুলো আছে, T1 T2 T3 T15 M50 M2 সবার জন্য, এইচ গ্রুপ সবার জন্য নরমালাইজিং করা যাবে কি যাবে না, ডু নট নরমালাইজ বলেই দিচ্ছে। হ্যাঁ, ডু নট নরমালাইজ, ডু নট নরমালাইজ, ডু নট নরমালাইজ, এগুলো বলে দেওয়া হচ্ছে। এরপরে রেট অফ কুলিং টেম্পারেচার, ডু নট না, এটা হচ্ছে ডু নট, ডু নট নরমালাইজ, ডু নট নরমালাইজ, ডু নট নরমালাইজ, ডু নট নরমালাইজ, এগুলো সব ডু নট নরমালাইজ। হ্যাঁ, যেখানে যেখানে আর যদি নরমালাইজ করে থাকো তাহলে কি টেম্পারেচারে করবা সেটাও এখানে বলে দেওয়া আছে। এগুলো মুখস্থ কিছু না, চার্ট দেখেই তোমরা করে নিতে পারবা, যখন কাজে লাগবে সেটা চার্ট দেখে তোমাদের কাজ করতে হবে। স্ট্রেস রিলিফ হিট ট্রিটমেন্ট আমরা অনেকগুলো পড়েছি, তাই না? স্টেরোডাইজিং, স্ট্রেস রিলিফ হিট ট্রিটমেন্ট, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচেই ধরে রাখা হয়, এটা সেই একই, টুল স্টিলের জন্য একই, আমাদের সেই হিট ট্রিটমেন্ট সিকোয়েন্সটা ফলো করতে হবে। এবার যে কার্বাইড থাকে স্টিল, টুল স্টিলের ভিতরে, সেইগুলো M3C কখন আসে, M3C কখন আসে সেটা কিন্তু আমরাই দেখেছি। এটা হচ্ছে তোমার Fe3C, Fe3C আসার জন্য টেম্পারিং করার সময় অনেক সময় আসে। এখানে Fe3C ইউজুয়ালি ফর্ম ফার্স্ট ইন টেম্পারিং এর সময় এটা আসে। প্রথমে আসলে কি ফর্ম করে, এপসাইলন কার্বাইড ফর্ম করে, তারপরে যদি আরেকটু সময় ধরে রাখো তাহলে সেখান থেকে গ্রাজুয়ালি Fe3C এ কনভার্ট করে। এটা হচ্ছে টেম্পারিং এর সময় থাকে। আর যদি তার ভিতরে কিছু ক্রোমিয়াম থাকে, অ্যালয় থাকে, তাহলে এর ভিতরে অল্প অল্প পরিমাণ ক্রোমিয়ামও থেকে যেতে পারে। তবে Fe3C ইন জেনারেল এটা আয়রন, হাই কার্বন অ্যালয়, কার্বাইড। অল্প পরিমাণ ক্রোমিয়াম বা অন্য অ্যালয় থাকলেও সেটা সেখানে ডমিনেটিং হবে না। দেখে বুঝবা কিভাবে, দেখে বুঝার জন্য দেখো এইরকম, এটা সাধারণত একটা লাইন ধরে ধরে থাকে। ফেরাইট পারলাইটের স্ট্রাকচার যদি তুমি অ্যানিল করো, অ্যানিল করলে দেখবা সেই ফেরাইট পারলাইটের ভিতরে এরকম লাইন লাইন সাদা জোন থাকবে, সেগুলোই হচ্ছে আমাদের Fe3C। আর অন্য কার্বাইড কিন্তু এই ফর্মে থাকবে না। আবার দেখো এখানে দেখো আলফা, এটা ফেরাইটের ভিতরে ওই জিনিসগুলো থাকবে না, ওইরকম লাইন লাইন দেখো কার্বাইড নাই। কিন্তু অন্য কার্বাইড যদি হতো তাহলে সেই কার্বাইড গুলো কিন্তু ফেরাইট পারলাইট কিছুই বুঝতো না, সে সব জায়গায় থেকে যেত। এখানে দেখো M7C3 কি, এটা হচ্ছে হেক্সাগোনাল টাইপ, মোস্টলি প্রেজেন্ট ইন ক্রোমিয়াম স্টিল। ক্রোমিয়াম যদি স্টিল হয়, হাই স্পিড স্টিল হয়, সে সমস্ত জায়গায় M7C3 ক্রোমিয়াম রিচ কার্বাইড, এটা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কোনো শুধু ফেরাইটের ভিতরে পারলাইটের ভিতরে থাকবে এমন কোনো কথা নাই, সব জায়গায় থাকবে। কোনো কোনো জায়গায় যদি বড় কার্বাইড থাকে তাহলে সেখানে একটু শ্রিঙ্কেজ ক্যাভিটি তৈরি হয় ওর ভিতরে, কারণ এই কার্বাইড পার্টিকেল গুলো ইন জেনারেল কুলিং এর সময় শ্রিঙ্ক করে, বড় বেশি শ্রিঙ্কেজ হয়। এই জন্য সেই শ্রিঙ্কেজটা কভার করার জন্য অনেক সময় ইনসাইড একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এবারে 23C6 কার্বাইড, এইটা পরে আমরা শেষ করব। এটা FCC টাইপের কার্বাইড, এটা ক্রোমিয়াম রিচ একটা কার্বাইড, কিন্তু কেমিক্যাল কম্পোজিশন ভিন্ন। দেখো এইটার এই যে M7C3 ভিতরে ক্রোমিয়াম 48% পর্যন্ত থাকতে পারে, কার্বন থাকতে পারে 8.71%, কিন্তু Fe3C এর ভিতরে কত পার্সেন্ট কার্বন থাকতে পারে? Fe3C এর ভিতরে কার্বন থাকতে পারে 6.67% ম্যাক্সিমাম। এখানে দেখো ক্রোমিয়াম রিচ M23C6 কার্বাইড, ক্রোমিয়াম 64%, আয়রন 22%, ম্যাঙ্গানিজ 7, molybdenum 2, vanadium 2, very high chromium percentage। যত ক্রোমিয়াম পার্সেন্টেজ থাকবে তত কাটিং পাওয়ার বেড়ে যাবে, যত মলিবডেনাম থাকবে তত কাটিং পাওয়ার বেড়ে যাবে। এটা হচ্ছে জাস্ট ডায়াগ্রাম, কোন টেম্পারেচারে তুমি টেম্পারিং করলে কত পার্সেন্ট কার্বন থাকলে
আসলে ক্রোমিয়াম কোন কার্বাইড তৈরি হবে এই ডায়াগ্রাম বলে দেবে। M3C, এখানে হচ্ছে M7C3, এই ঘরের ভিতরে M7C3, এই ঘরের ভিতরে যদি থাকো কার্বন পার্সেন্টেজ এবং টেম্পারেচারের বেসিসে এই ঘরের ভিতরে যদি থাকো তাহলে M23C6, এখানে যদি থাকো এখানে এই জায়গায় থাকবে গামা, এখানে থাকবে হচ্ছে আলফা, বাট কার্বাইডের ধরনের কোনো চেঞ্জ হবে না। এ পর্যন্ত আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা অন্য জায়গায় পড়বো। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, নাইলে এখানেই শেষ। এনিবডি কোনো জায়গায় কারো প্রশ্ন আছে? স্যার এর আগের অনেকগুলো টুলস রেখে দেখুন যে ডো নট নরমালাইজ কন্ডিশন, এইসব কন্ডিশন কোন ক্ষেত্রে আসে, মানে কেন আসে? কন্ডিশনে ওটা ব্যবহার করে না, তাই। কিন্তু স্যার কেন? কন্ডিশনে ব্যবহার করে না, বুঝতে পেরেছো? মানে স্যার এটা করলে কি ক্ষতি হতে পারতো? না, নরমালাইজ করলে তোমার ঠিক মতো তো হার্ডেনিং হবে না। হার্ডেনিং না হলে তুমি যে এই হাই স্পিডে কাটিং করবা, সেই কাটিংটা তো হবে না। নরমালাইজিং করবা তুমি অন্য কারণে, তোকে হেল্প করার জন্য করতে পারো, বাট এটা নরমালাইজ করে হার্ডেনিং হবে না। হার্ডেনিং এর আগে তো আমাকে স্যার নরমালাইজ করে সেই স্ট্রাকচারটাকেই তো তো আমি আবার অস্টেনাইজ করব, তারপর কোয়েঞ্চ হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারবা, সেটা তো সমস্যা না, ওটা তো সবসময় করবা। ওটা করলে যতবার করবা, ইভেন একবার না, যদি খরচ তোমার যদি মানে লিমিটের ভিতরে থাকে, তুমি একবার না 2বার করো, অসুবিধা নাই। যত করবা, তবে ভ্যাকুয়ামে করতে হবে, নাইলে আদারওয়াইজ কি হবে, কার্বন পার্টিকেল এই তোমার কার্বন কিন্তু সব চলে যাবে। বুঝতে পেরেছো? মানে স্যার একবার হার্ডেন হয়ে গেলে এটাকে নরমালাইজ করা যাবে না, এই অর্থে না, আর এগুলো তোমাকে একটু কেয়ারফুলি করতে হবে। আর নরমালাইজ করবা আগে, হার্ডেনিং এর পরে না, আর করা যাবে না। হার্ডেনিং ফাইনাল, একটু টেম্পারিং করবা। কিন্তু টেম্পারিং আমি এখন পড়াই নাই। টেম্পারিং দেখবা এখানে কিন্তু ডবল টেম্পারিং, ট্রিপল টেম্পারিং, অনেক রকমের টেম্পারিং করতে হবে। এটা নর্মাল আমরা যে আগে টেম্পারিংটা পড়ে এসেছি ওই রকম না, আরেকটু আরেকটু তোমাকে কেয়ারফুলি টেম্পারিং করতে হবে। বুঝতে পেরেছো? কিছুটা বুঝতে পারলাম। হুম, আর একটু পড়ো ভিতরে, পড়লে আরো পরিষ্কার করবে। আর কেউ? স্যার কিছু গ্রেডে যে কম্পোজিশন রেঞ্জ গুলা মেনশন করা থাকে, সো ওইখানে স্যার মানে ম্যানুফ্যাকচারিং এর সময় একটা এক্সাক্ট ভ্যালু কি সিলেক্ট করা হয়, হার্ডনেস, শক রেজিস্ট্যান্স এগুলা টার্গেট করে? কোন জায়গায় আসলে ফিক্স তো কেমিক্যাল কম্পোজিশন থাকে না। এটার কিছু কিছু জায়গায় দেখো, কিছু কিছু জায়গায় বলে দেওয়া হয় মিনিমাম এত, এক জায়গায় তাকে ধরে মিনিমাম এইটা বললে সেখানে তাকে আটকায়। আরেকটা জায়গায় আপার লিমিটটা ধরার জন্য আবার আবার তাকে বলে দেয় যে কার্বন ইকুইভ্যালেন্ট এত হইতে হবে। তাহলে ওই ফর্মুলায় প্রথমেই তোমার দেখো কেমিক্যাল কম্পোজিশন যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে মিনিমাম ওই এলিমেন্ট গুলো কিন্তু থাকতে হবে ওই পার্সেন্টেজ। যেমন যদি বলি A304 অস্টেনাইট স্টেনলেস স্টিল, ক্রোমিয়াম কিন্তু 18% থাকতে হবে মিনিমাম। আবার এই নিকেল কিন্তু তোমার 8% থাকতে হবে মিনিমাম, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। এখন ম্যাঙ্গানিজ বলে দেওয়া হয়েছে 2%। আর তুমি সব যদি এরকম আপারে রাখো, সবগুলো আপারে রাখবে বা মিনিমামে রেখে 18%, 11%, আবার হচ্ছে ম্যাঙ্গানিজে তোমার হচ্ছে রেখে দিলাম, মনে করো যে 0.5 থেকে শুরু, যে 0.5% রাখলে রেখে যখন আবার আরেকটা টার্গেট আসবে যে এই তিনটা মিলে যোগ করে এত পার্সেন্ট হইতে হবে, তখন কিন্তু তুমি এবার ধরা খেয়ে যাবে। সবগুলো যদি মিনিমামে আটকায় ফেলো, বুঝতেছো? অনেকগুলো চেক লিস্ট থাকবে, একটা Yes, চেক sir. লিস্ট থাকবে, কিছু ক্রিটিক্যাল অ্যালোয়িং এলিমেন্টের যোগফল একটা সার্টেন ভ্যালু হতে হবে। আরেকটা হচ্ছে মিনিমাম, প্রত্যেকটা অ্যালোয়িং এলিমেন্টের মিনিমাম একটা ভ্যালু থাকতে হবে। আরেকটা চেক লিস্ট হচ্ছে যে তার কার্বন ইকুইভ্যালেন্ট, সব অ্যালোয়িং এলিমেন্ট গুলো টোটাল এলিমেন্টের যে ইকুইভ্যালেন্ট একটা ভ্যালুটা সেটা কত, সেটারও কিন্তু আবার একটা কোয়ালিফাইং একটা রেঞ্জ আছে, সেখানে আবার মিলতে হবে। যেমন স্ট্রাকচারাল স্টিলের জন্য 0.5 বাংলাদেশে ক্রস করতে পারবে না। ফর্মুলাটা হচ্ছে ওই কার্বন ইকুইভ্যালেন্ট এই কার্বন ইকুইভ্যালেন্ট কিন্তু আলাদা। ওখানে কার্বন ইকুইভ্যালেন্টের পার্সেন্টেজ অফ কার্বন
সিলিকন ডিভাইডেড বাই তোমার আছে ম্যাঙ্গানিজ ডিভাইডেড বাই 5, সিলিকন ডিভাইডেড বাই 6, কপার নিকেল ডিভাইডেড বাই 15, ক্রোমিয়াম আর হচ্ছে মলিবডেনাম ডিভাইডেড বাই এটা হচ্ছে 30। এইরকম একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলায় ফেলে দিয়ে যদি 0.5 এর নিচেই হয় কার্বন ইকুইভ্যালেন্ট, দেন ওইটাকে ওয়েল্ডেবল বলা যাবে, আদারওয়াইজ সেটা ওয়েল্ডেবল হবে না। তাহলে তুমি এদিকে কিন্তু ফ্রিডম দিচ্ছে, কিন্তু ওই জায়গায় আবার আটকাই দিচ্ছে। এইরকম কয়েকটা জায়গায় তাকে একটা মানে ব্রেকিং সিস্টেম রাখা হবে আর কি। আর যেহেতু টুল স্টিল ভেরি হাই কোয়ালিটি মেটেরিয়ালস, ফলে এখানে কয়েকটা তোমার স্টেজে তাকে চেক করা হবে, তাকে স্টপ করা হবে, যাতে খারাপ জিনিস না আসে। কিন্তু আমাদের দেশে আমরা যারা টুল বানাই, আমরা তো টুল গ্রেডের মেটেরিয়াল দিয়ে টুল বানাই না, বুঝছো না? এখানে ফ্রি স্টাইল। কিন্তু সত্যিকার অর্থে তোমার ইন্টারন্যাশনাল স্কেলে AISI, ডিন, জিস তাদের ফর্মুলা যদি করো, তাহলে ওই টুল আসলে ফেল করার কথা না, ওই টুল হঠাৎ করেই এটা ক্ষয় হয়ে যাওয়ার কথা না, যেহেতু তারা কয়েকটা পয়েন্টে কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে এটাকে তাকে স্যাটিসফাই করার চেষ্টা করে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তো ঠিক আছে, আমরা আগামী ক্লাসে সোমবারে 10টায় এরপর থেকে পড়ব।